আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে আমরা 2022 প্রবিধানের ফিজিক্স 1 প্রথম চ্যাপ্টারে আছে ভৌত জগত পরিমাপ, যেটা আমাদের তেমন খুব একটা বেশি প্রয়োজন নেই। দ্বিতীয় অধ্যায় আছে ভেক্টর, ভেক্টরের ক্রস গুণন, ডট গুণন, সামান্তরিকের সূত্র ইত্যাদি আছে। তো আমরা আজকে ভেক্টর এবং ভেক্টর ডট গুণন এবং ক্রস গুণন সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করব। তো প্রথমত আসি ভেক্টর। ভেক্টর বলতে কি বুঝি? ভেক্টর একটা রাশি, আর এটা এমন একটা রাশি যে রাশি দ্বারা মান এবং দিক উভয় প্রকাশ করা যায়। মান এবং দিক উভয় প্রকাশ করা যায়। আর যে কোনো একটা ভেক্টর প্রকাশের সিস্টেমটা হলো, সাপোজ এই একটা ভেক্টর, আর এই ভেক্টরকে প্রকাশ করব উপরে একটা তীর চিহ্ন দিয়ে, অথবা এই ভেক্টরকে এইভাবে প্রকাশ করতে পারি, অথবা এই ভেক্টরকে এইভাবে প্রকাশ করতে পারি, অথবা এই ক্যাপ এটার মাধ্যমে আমরা এই ভেক্টরকে প্রকাশ করতে পারি। তো সাপোজ এ ভেক্টর দিলাম xi প্লাস b xay প্লাস az। তো এ একটা ভেক্টর, এই ভেক্টরের নাম দিলাম আমি xi ay j প্লাস az কে। তো এগুলা বলতে বোঝাচ্ছি যে i হলো x অক্ষের দিকে একক ভেক্টর i, এটা হলো x অক্ষের দিকে একক ভেক্টর i, এটা হলো y অক্ষের দিকে একক ভেক্টর j, আর z অক্ষের দিকে একক ভেক্টর k। বিষয়টা এরকম, সাপোজ এটা একটা বিন্দু, আর বিন্দুটা এরকম যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক সিস্টেম ব্যবস্থায়, সাপোজ এই ডাস্টারে যদি এই বিন্দুটা আমি যদি এখানে ধরি, এই বিন্দুটা এখানে ধরলাম, ডাস্টারের কোণাটা এখানে ধরলাম, তো এই দিকে যে একটা রেখা গেছে, এই দিকে একটা রেখা গেছে, আর এই পজিশনে একটা রেখা গেছে, এই জিনিসটা আমি ওই পজিশনে তৈরি করতেছি। তো এক্স অক্ষের দিকে এটা কি এক্স অক্ষে ধরলাম আমি, এক্স অক্ষ, আর এই পজিশনে যে এই যে রেখাটা, এটা যদি আমি তৈরি করে বোর্ডে যদি আঁকাই, তাহলে আমার আঁকাতে হবে এরকম ভাবে, এটা কি ওয়াই অক্ষ, আর এই পজিশনে যে এই অক্ষ রেখাটা, এটা আমি এভাবে আঁকাই, এটা কি জেড অক্ষ। তো এক্স অক্ষের দিকে একক ভেক্টর হলো i, বারবার বলছি এটা কিন্তু একটা একক ভেক্টর, তাহলে একক ভেক্টরের মান কত হবে? i 1, i এর মান কত হলো 1, j এর মান তো হলো 1, k এর মানও 1, i j k। তো আরেকটা বিষয়, তো i এবং j এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আমি যদি 3D মোডে দেখি, আমি কিন্তু 3D মোডে আঁকাইছি, ওখানে 3D মোডে যদি দেখি, তাহলে মধ্যবর্তী কোণ এটা একটা আর এটা একটা লম্ব ভাবে প্রকাশ পাচ্ছে না, লম্ব, এটার সাথে এটা লম্ব, তার মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এটা দেখতে 120 ডিগ্রির মতো হলেও এটা হবে 90 ডিগ্রি, তার মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আর i বলতে বোঝাচ্ছে x অক্ষের দিকে একক ভেক্টর, i বলতে x অক্ষের দিকে একক ভেক্টর, y অক্ষের দিকে একক ভেক্টর এবং z অক্ষের দিকে একক ভেক্টর। এটা একটা ভেক্টর চলে গেল। আমি আরেকটা ভেক্টর ধরি b ভেক্টর ইজ ইকুয়াল bxi প্লাস byj প্লাস bzk। এটা একটা ভেক্টর রাশি। তো দুইটা ভেক্টর রাশি, এই দুইটা ভেক্টরের রাশির কাজ আমরা দুই ভাবে করতে পারবো, একটা হলো ভেক্টরের ডট গুণনের মাধ্যমে, আর একটা ভেক্টরের ক্রস গুণনের মাধ্যমে। তো ভেক্টরের ডট গুণনের সিস্টেমটা হলো a ভেক্টর ডট b ভেক্টর, এবং ক্রস গুণনের সিস্টেম হলো a ভেক্টর ক্রস b ভেক্টর। এক কথায় ডট ভেক্টরের ডট গুণনকে ডট দ্বারা প্রকাশ করা হয়, আর ক্রস ভেক্টরের ক্রস গুণনকে ক্রস দ্বারা প্রকাশ করা হয়। তো a ভেক্টর ডট b ভেক্টর আমি যদি এটা ডট গুণনের মাধ্যমে গুণ করে দিই, অর্থাৎ এটা আর এটা যদি গুণ করি, তো প্রথমত xi প্লাস ay j প্লাস az k, a ভেক্টরের মানটা আমি লিখলাম, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ক্লোজ করার পরে যে ইনটু আছে না, ইনটুর মতো দেখতে, এটাকে আমরা ডট বলবো, ডট দিলাম। এবার b ভেক্টরের মানটা এখানে বসাই দিই। তারপরের লাইন আমরা সবাই মূলত জানি যে এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এই তিনটাকে গুণ করব, আবার a y j দিয়ে এই তিনটাকে গুণ করব, সেম ভাবে az কে দিয়ে এই তিনটাকে গুণ করব। তো
তো গুণ করে দিই আমরা। কি করলাম, এক্স আই দিয়ে এই তিনটাকে গুণ করে দিলাম। সেম ভাবে এবার এ ওয়াই জে দিয়ে, এ ওয়াই জে দিয়ে এই তিনটাকে গুণ করব। তো এ ওয়াই বি এক্স জে আই প্লাস এ ওয়াই বি ওয়াই জে জে প্লাস এ ওয়াই bz j k এই কাজ, এটার কাজ কমপ্লিট করলাম। এবার az k দিয়ে এই তিনটাকে গুণ করে দেব। তো এই তিনটাকে গুণ করে দিই। az k ইনটু bx az bx k i প্লাস az bx az by k j az bz k k। তো এখন x dx লিখলাম, এখানে কি দেখতে পাচ্ছি i এবং i। তো i i গুণ করলে কি হয় আমরা একটু আলাদাভাবে দেখি, একটা সূত্র দেখি। a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়াল ab cos থিটা। জাস্ট একটা সূত্র লিখলাম, a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়াল ab cos থিটা। এটা ভেক্টরের একটা ক্রস ডট গুণনের একটা সূত্র। তো a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়াল ab cos থিটা। এখানে a ভেক্টরের মান হলো a, b ভেক্টরের মান হলো b। শুধুমাত্র a বলতে বোঝায় a ভেক্টরের মান, আর b বলতে বোঝায় b ভেক্টরের মান। দেখেন a এর পজিশনে কি আছে i আর i, মানে i আর i আমি গুণ করে দেব, i i গুণ করব। i কি একক ভেক্টর, তো একক ভেক্টরের মান কত 1, i কি একক ভেক্টরের মান 1, বাকি থাকলো cos থিটা। আচ্ছা তখন কি বলেছিলাম যে একটা ভেক্টর এবং আরেকটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখানে কি আছে i এর উপর দিয়ে আরেকটা ভেক্টর i, মানে এটা হলো i ভেক্টর, এটার উপর দিয়ে আরেকটা ভেক্টর চলে গেছে। তার মানে i ভেক্টর আর i ভেক্টরের মধ্যবর্তী কোনো কোণ তৈরি হয়েছে না। যদি সামান্য একটু উপর দিয়ে যেত অথবা সামান্য একটু নিচ দিয়ে যেত তবে মধ্যবর্তী কোণ তৈরি হতো। যেহেতু i এর উপর দিয়ে i গেছে তার মানে মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি, 0 ডিগ্রি। তো আমরা জানি cos 0 ডিগ্রির মান কত 1। তো i আর i গুণ করে কি পাচ্ছি 1। এরকম ভাবে j j গুণ করে কি পাবো 1, k k গুণ করে কি পাবো 1। তাহলে দেখতে পাচ্ছি সমজাতীয় দুটি একক ভেক্টর গুণ করে কি পাবো মান 1। সমজাতীয় দুটি একক ভেক্টর গুণ করে মান পাবো 1। আচ্ছা এবার এইখানে চলে আসি, i আর i গুণ করে কি পাইছি 1। তো ax bx এখানে লিখলাম, প্লাস আছে প্লাস দিই। তো i আর j এখানে কি আছে i j গুণ করি। এবার i আর j গুণ করলে কি দাঁড়ায় i j 0। তো i কি একক ভেক্টর 1, j কি একক ভেক্টর 1। এবার কি লিখবো cos থিটা, cos থিটা। থিটার মান কত, থিটার মান হবে i এবং j এর মধ্যবর্তী কোণের মান। i টা কি ছিল, এটা বলেছিলাম প্রথমত i কি এটা, j কি এটা। তো এখান আর এটা এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত 0। তো i এবং j আলাদা আলাদা দুটি একক ভেক্টর গুণ করে মান পাইলাম কি 0। আলাদা আলাদা একক ভেক্টর গুণ করে কি পাইলাম 0। তাহলে i আর j গুণ করলে কি পাবো 0। তাহলে সম্পূর্ণ মান 0 আসবে। i এবং k এটা গুণ করলেও 0 আসবে, j i গুণ করলেও 0 আসবে, j j গুণ করলে কি আসবে, j আর j একই জাতীয় ভেক্টর, তার মানে এটা গুণ করলে 1 আসবে। বাকি থাকলো এখানে ay by। az bz j আর k গুণ করলে কি পাবো 0 পাবো, এখানে 0 পাবো। ki গুণ করলে এখানে 0 পাবো, kj গুণ করলে এখানেও 0 পাবো। az bz এখানে k কে গুণ করলে 1।
এজেড বিজেড। তো এখানে আমাদের প্রমাণে বলবে, পরীক্ষা অনেক সময় আসে, পরীক্ষায় বলবে যে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া আছে, প্রমাণ করো যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল এক্স বি এক্স ওয়াই বি এ জেড বি জেড। এটা অনেক পরীক্ষায় গতবারে অনেকবার এসেছে, এবারও আসার সম্ভাবনা আছে। তো এটা তুলে নাও। তো এখানে না বোঝার কিছু নাই, যদি বুঝতে না পারো তাহলে কমেন্টসে সুন্দরভাবে জানাতে হবে। আর এই যে জে এর পজিশনে আই এর উপরে কে এর উপরে এখানে ক্যাপ চিহ্ন দিতে হবে, এটা আমি দিই নাই, তোমরা দিয়ে নিবা। তো এটা প্রমাণে আসার সম্ভাবনা আছে। আচ্ছা মুছে দিলাম, আমরা পরের স্টেপে যাব। আমরা एग्जांपल হিসেবে ধরি, আমাদের যদি প্রশ্নে এরকম বলে যে ডট গুণন কি ক্রস গুণন কি, ডট গুণন এবং ক্রস গুণন বলতে কি বোঝায়, তো যদি এরকম প্রশ্ন আসে তার জন্য আমরা কি করতে পারি। সাপোজ এই একটা ভেক্টর, উদাহরণ হিসেবে বোঝায়, এই একটা ভেক্টর, এই ভেক্টরের নির্দিষ্ট একটা নাম দাও, সাপোজ 2i প্লাস 3j মাইনাস 5k, সাপোজ একটা নাম দাও, জাস্ট একটা নাম, একটা মান বসিয়ে দাও। বি একটা ভেক্টর 3i মাইনাস 5j প্লাস 3k, এটা একটা ভেক্টর নিলাম, এটা একটা ভেক্টর নিলাম। তো দুইটা ভেক্টরের আমি বললাম দুইটা ভেক্টরকে গুণ করো, তো দুইটা ভেক্টর গুণ করো, a ভেক্টর ডট b ভেক্টর। প্রথমত আমি a ভেক্টর ডট গুণন প্রক্রিয়ায় গুণ করব, তারপরে ক্রস গুণন প্রক্রিয়ায় গুণ করব। প্রথমত ডট গুণন প্রক্রিয়ায় গুণ করব, তারপরে ক্রস গুণন। তো ডট গুণনে কি বলেছে, a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়াল ax bx ay by az bz। কিছুক্ষণ আগে যে প্রমাণটা করলাম, ax bx ay by প্লাস az bz। তাহলে ax আর bx, ax এখানে কোনটা আছে 2 আর bx 3, তাহলে 2 আর 3 গুণ করে দাও 6 প্লাস প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 5 আর 3 গুণ করে দাও 3 5 15, প্লাস মাইনাসে মাইনাস 3 5 15। তো এখানে কি পাচ্ছি আমরা 15 15 30 মাইনাস 6, তাহলে মাইনাস 24। ঠিক আছে, তো আমরা মান পেলাম কত, মাইনাস 24। a ভেক্টর আর b ভেক্টর ডট গুণন প্রক্রিয়ায় গুণ করে কি পেলাম, মাইনাস 24। তো আচ্ছা এখানে ভালো করে দেখো, এটা কি জাস্ট একটা সংখ্যা, এখানে কি ij কে উল্লেখ করা আছে, না এখানে ij কে উল্লেখ করা নাই, তার মানে এটা কি ভেক্টর রাশি নয়। যদি এখানে ij কে উল্লেখ করা থাকতো তবে এটা ভেক্টর রাশি হতো, যেহেতু এখানে কিছু নাই তার মানে এটা স্কেলার রাশি। তারপরে এভাবে বলতে পারি, দুটি ভেক্টর রাশি গুণ করে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তবে তাকে বলা হয় ভেক্টরের ডট গুণন। আবার বলি, দুটি ভেক্টর রাশি গুণ করে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তাকে বলা হয় ভেক্টরের ডট গুণন। আমাদের পরীক্ষায় কিন্তু এটা আসে, বরাবরই আসে যে ভেক্টরের ডট গুণন বলতে কি বোঝায়। তখন সুন্দরভাবে আমরা সাপোজ এইভাবে একটা एग्जांपल নিব, एग्जांपल নেওয়ার পরে এভাবে গুণ করে দেব, গুণ করার পরে এই সিস্টেমটা দেখাবো, দেখার পরে আমি এভাবে বলবো, এভাবে লিখবো পরীক্ষা খাতায় যে দুইটি ভেক্টর রাশি গুণ করে একটি স্কেলার রাশি পাইছি। অতএব আমরা বলতে পারি যে দুইটি ভেক্টর রাশি গুণ করলে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তাকে বলা হয় ভেক্টরের ডট গুণন। আমরা পরীক্ষা খাতায় এভাবে লিখতে পারি। আচ্ছা এবার আসি ভেক্টরের ক্রস গুণনটা কি। তো এখন ক্রস সিস্টেমে কাজটা করি। তো ক্রস সিস্টেমের প্রথমত আমাদের দুইটা খাড়া রেখা বন্ধনী দিতে হবে। বন্ধনী দেওয়ার পরে a ভেক্টর ডট b ভেক্টর, তো খাড়া রেখা বন্ধনের মধ্যে নির্ণায়কের সিস্টেমে যেহেতু কাজ করতে হবে, তার মানে আমাকে সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলাম লাগবে। তো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, কয়টা ভেক্টর, দুইটা ভেক্টর। তো দুইটা ভেক্টরের জন্য আমি সর্বোচ্চ দুইটা সারি পেতে পারি, কিন্তু আরেকটা সারি পাইতে হলে আমাকে প্রথমত কি দিতে হবে, i j k। প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে যখনই দুটো ভেক্টর দেওয়া থাকবে আর আমাকে বলবে, যদি বলে যে ভেক্টরের সিস্টেমে ক্রস গুণন প্রক্রিয়ায় সমাধান করো, ক্রস গুণন প্রক্রিয়া সমাধান করো বা ক্রস গুণন করতে বলে, তাহলে প্রথমত আমি i j কে নিব, i j কে এক্সট্রা ভাবে নেওয়ার পরে দ্বিতীয় সারিতে i এর সহগ কত, এখানে 2 দেখতে পাচ্ছি, 2 লিখলাম। j এর সহগ কত 3, k এর সহগ কত -5, k এর সহগ -5, দেন নিচেরটা কি আছে 3 -5
+3। এখন 3টা সারি এবং 3টা কলামে বিভক্ত করলাম। এখন সুন্দরভাবে এটা পরের কাজটা করব। পরের স্টেপটা হলো প্রথমত যদি i কে ইন্ডিকেট করি, i কে যদি ইন্ডিকেট করি i এর কলাম বাদ হয়ে যাবে, সারি বাদ হয়ে যাবে। i এর কলাম বাদ হয়ে যাবে, সারি বাদ হয়ে যাবে। তো কলাম আর সারি যদি বাদ দিই তাহলে থাকছে কি কি উপাদান? এইটা এবং এইটা। i এর সারি এবং কলাম বাদ দিলে থাকছে এই 4টা উপাদান। তো 4টা উপাদানের মধ্যে প্রথমত এই বরাবর গুণটা করে নিতে হবে। প্রথমত এই বরাবর গুণটা করে নেব। তো 3 আর 3 গুণ করে দাও, কত হচ্ছে? 9। তো এই বরাবর গুণ করার পরে সিস্টেমের মাইনাস দিয়ে, এটা হলো নির্ণায়ক সিস্টেমের মাইনাসটা দিয়ে এই বরাবর গুণ করো। তাহলে -5 গুণ করলে কি দাঁড়াচ্ছে? +25। তারপরে এখানে প্লাস দিব না মাইনাস দেব? এটা নির্ণায়কের সিস্টেমে বলে দিয়েছে যে cos বরাবর যেগুলো থাকবে, ক্রস বরাবর যেগুলো থাকবে সেটা হলো পজিটিভ আর বাকিগুলো হলো নেগেটিভ। তার মানে কণা বরাবর এই সরলরেখা বরাবর যেগুলো থাকবে সেটা কি? পজিটিভ। তার মনে মনে একটা সরলরেখা তৈরি করি। তাহলে যে কি কোথায় আছে? এই মাঝখানে। তার মানে এখানে আমি কি দেব? -j। যে দিই তাহলে কি দেব? -j। তারপরে যে সারি এবং কলাম বাদ দিয়ে দাও, সারি এবং কলাম বাদ দিয়ে দিই। তাহলে সারি বাদ দিই, কলাম বাদ দিই, থাকবে কি? প্রথমত 3 2 -5 3। তো প্রথমত আমি 3 আর 2 গুণ করব। প্রথমত বলেছি এই বরাবর গুণ করতে হয়। 3 আর 2 গুণ করে দাও 6। সিস্টেমের মাইনাস আর 3 5 আর 15, -15 আর সিস্টেমের মাইনাস, মাইনাসে +15। আমি যে কে ইন্ডিকেট করে এই কাজটা করলাম। এবার কে কে ইন্ডিকেট করে কাজটা করি। তো কে কে যদি ইন্ডিকেট করি, কে কোন পজিশনে আছে? এই পজিশনে আছে। তাহলে এটা প্লাস কে ধরলাম। তো কে এর সারি বাদ কলাম বাদ থাকছে কি? এই 4টা উপাদান। তো প্রথমত আমি এই বরাবর গুণ করব। তাহলে 5 × 10 -10, সূত্রের মাইনাস 3 × 9। তো এখন কাজটা কমপ্লিট করো। 25 মাইনাস, সূত্রের মাইনাস বলতে কি? আরেকবার। সূত্রের মাইনাস বলতে এখানে সাপোজ এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এই 4টা এখানে যদি উপাদান থাকে তাহলে প্রথমত আমাকে এই বরাবর গুণ করে নিতে হয়। প্রথমত এই বরাবর গুণ করে নিতে হবে। গুণ করার পরে নির্ণায়কের মাইনাস, মানে এটা সূত্রেরই মাইনাস, মানে নির্ণায়ক সিস্টেমের মাইনাস, এই বরাবর গুণ করে নিতে হবে। a1 আর b2, a1 b2 গুণ করার পরে শুধুমাত্র এই ক্রস গুণনের ক্ষেত্রেই হবে? হ্যাঁ, শুধু ক্রস গুণনের ক্ষেত্রে না, এটা নির্ণায়কের ক্ষেত্রে, এটা সম্পূর্ণ নির্ণায়কের ক্ষেত্রে। নির্ণায়কের সিস্টেমটা হলো প্রথমত a1 b2 গুণ করে নিতে হবে, মাইনাস দিয়ে b1 এটা গুণ করতে হবে। এটা মনে করো তোমার সূত্র ধরে নাও, এটাই সূত্র ধরে নাও তোমার। মাইনাস বাদে তো অন্য কিছু যাবে না, প্লাস না, এখানে মাইনাসই হতে হবে। এটা আর এটা গুণ করার পরে সিস্টেমের মাইনাস দিয়ে এটা আর এটা গুণ করতে হবে। তো 25 - 9 এখানে কত হচ্ছে? -16i। এখানে কত হচ্ছে? -21j। এখানে 19k। তো এখানে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখি এটা কি রাশি। এখানে যেহেতু i j k আছে, তার মানে এটা কখনোই স্কেলার রাশি হবে না, তার মানে এটা কি ভেক্টর রাশি। এটা যেহেতু ভেক্টর রাশি, তো এটা কি রাশি ছিল? এটা একটা ভেক্টর রাশি ছিল, এটা একটা ভেক্টর রাশি ছিল। দুইটা ভেক্টর রাশি গুণ করে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায়, দুইটি ভেক্টর রাশি গুণ করে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাকে বলা হয় ভেক্টরের ক্রস গুণন। এটা কি ক্রস সিস্টেমে কাজ করলাম। দুইটি ভেক্টর রাশি গুণ করে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাকে বলা হয় ভেক্টরের ক্রস গুণন। আর দুইটি ভেক্টর রাশি গুণ করে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তাকে বলা হয় ভেক্টরের ডট গুণন। দুটি ভেক্টর রাশি গুণ করে যদি দুটি ভেক্টর রাশি গুণ করে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তাকে ভেক্টরের
ডট যায় গুণতে আসতে হবে যায় গুণন করে। তাহলে এই সিস্টেমটা যদি আমি এখানে লিখি তাহলে কি লিখবো, দুটি ভেক্টর রাশি গুণ করে যদি একটি স্কেলার ভেক্টর রাশি পাওয়া যায়, দুটি ভেক্টর রাশি গুণ করে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাকে বলা হয় ভেক্টরের ক্রস গুণন। আর এটা কি হয়েছে, দুটি ভেক্টর রাশি গুণ করে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তাকে বলা হয় ভেক্টরের ডট গুণন। তো আমাদের পরীক্ষায় হরহামেশাই এসে থাকে যে ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণন বলতে কি বোঝায়। তো আমরা শর্ত অনুসারে সুন্দরভাবে एग्जांपल সহকারে আমরা এইভাবে লিখতে পারবো। তো এবার আমরা পরের টপিকে যাই, অর্থাৎ পরের টপিক বলতে এই ডট গুণন এবং ক্রস গুণনের মধ্যে কতগুলা ম্যাথ আছে সবগুলা করি। তো প্রথমত একটা সমস্যা লিখলাম, দেওয়া আছে a ভেক্টর ইজ ইকুয়াল টু r প্লাস 3j মাইনাস 5k b ভেক্টর mi প্লাস 2j মাইনাস 10k m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। সাপোজ a একটা ভেক্টর এদিকে গেছে এবং b একটা ভেক্টর সাপোজ ধরলাম এদিকে গেছে সাপোজ। তো m এর মান কত হলে এই দুইটা পরস্পর লম্ব হবে। লম্ব বলতে কি বুঝি, 90 ডিগ্রি, তাই না? লম্ব বলতে বুঝি 90 ডিগ্রি। তো m এর মান কত হলে ভেক্টরদের পরস্পর লম্ব হবে। তো এখন আমি cos সিস্টেমে কাজটা করব নাকি ডট সিস্টেমে কাজটা করব। তো সিস্টেমটা হলো এটা বের করার উপায়টা হলো তোমার দুইটা সূত্র জানতে হবে, সেটা হলো a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়াল ab cos থিটা, a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়াল ab sin থিটা। এটা হলো ডট গুণনের সূত্র আর এটা হলো cos গুণনের সূত্র। সূত্র যে আমার করে অনেকগুলো আছে তা নয়, কয়েকটা সূত্র আছে। a ভেক্টর ডট b ভেক্টর ab cos থিটা, এটা ইজ ইকুয়াল এটা, আর a ভেক্টর ডট b ভেক্টর x bx এই প্রমাণটা কিছুক্ষণ আগে করলাম, ay by az bz। আর যে কোনো ভেক্টরের মান বের করার সিস্টেম হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস স্কয়ার। শেষ। এই কয়েকটা সূত্র ঘুরে ফিরে কয়েকটা সূত্র। তো এখন যেহেতু বলছে m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, তো ভেক্টর দ্বয় যদি পরস্পর লম্ব হতে হয় থিটার মান 90 ডিগ্রি হতে হবে। তো থিটার মান 90 ডিগ্রি বসালে কোথায় বসালে ab ভেক্টর ইজ ইকুয়াল 0 আসছে এটা আমরা দেখি। তো ab এর মান যদি 0 আসে তাহলে খুব সহজেই m এর মানটা আমরা সমাধানের মাধ্যমে বের করতে পারবো। তো ab এর মানটা কোথায় 0 আসছে দেখি। আচ্ছা, থিটার মান যদি এই পজিশনে 90 বসায়, sin 90 ডিগ্রি মান কত? sin 90 ডিগ্রি মান কত? 1। sin 90 ডিগ্রি মান 1। তাহলে a ভেক্টর ক্রস b ভেক্টরের মান কি 0 আসছে? না। তার মানে আমরা এটা দিয়ে করতে পারবো না। তাহলে আমরা এটা দিয়ে দেখি cos 90 ডিগ্রি মান কত? 0। cos 90 ডিগ্রি মান যদি 0 হয় তাহলে ab ভেক্টরের মান কত আসছে? 0। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা m এর মান বের করতে পারবো না। তাহলে আমি সুন্দরভাবে লিখি যে m এর মান কত হলে a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়াল ab cos থিটা, মানে আচ্ছা ab cos থিটা। তো ab আচ্ছা ab যেভাবে আছে সেভাবে লিখলাম, আর cos থিটা মান কত ডিগ্রি? লম্ব বলেছে এজন্য 90 ডিগ্রি। তো ab cos 90 ডিগ্রি মান কত? 0। তাহলে a ভেক্টর ডট b ভেক্টরের মান কত পেলাম? 0। আচ্ছা a ভেক্টর ডট b ভেক্টর বলতে কি বুঝি, যা এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, মানে 2 এর সাথে কি গুণ করব? m 2m প্লাস প্লাস এর প্লাস 3 এর সাথে 2 গুণ করে দাও, 3 গুণে 6 মাইনাস মাইনাস এর প্লাস 10 এর সাথে 5 গুণ করে দাও 50 ইজ ইকুয়াল 0। বা 2m ইজ ইকুয়াল 50 6 কত হচ্ছে? 56 প্লাস 56 ওখানে চলে গেলে কি হচ্ছে? মাইনাস 56। বা m ইজ ইকুয়াল 2 টা পাশে বার করে দিয়ে তাহলে কি দাঁড়াচ্ছে? 56/2। অতএব m এর মান পাচ্ছি 28 মাইনাস 28। অতএব m এর মান কত হবে? মাইনাস 28। তো পরের ম্যাথ
বলেছে দেখাও যে a ভেক্টরের মান এটা, b ভেক্টরের মান এটা এবং ভেক্টর দুটি পরস্পর সমকোণে অবস্থিত। তো ভেক্টর দুটি যদি পরস্পর সমকোণে অবস্থিত হয় তাহলে ভেক্টর দুটি যদি পরস্পর সমকোণে অবস্থিত হয় তবে সমকোণ বলতে কি হচ্ছে 90 ডিগ্রি, তাই না? ভেক্টর দুটি যদি পরস্পর সমকোণে অবস্থিত হয় তাহলে AB AB cos 90, AB ভেক্টর AB cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি মান কত 0, তাহলে A ভেক্টর ডট B ভেক্টরের মান কত দেখাতে হবে 0। শর্ত মোতাবেক আমার কাজটা হবে A ভেক্টর আর B ভেক্টর গুণ করব, গুণ করার পরে যদি কোনোভাবে 0 এসে যায় তাহলে আমি বলে দেব যে এটা পরস্পর সমকোণে অবস্থিত। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা আরেকবার বলি, বলেছে যে A ভেক্টর এটা B ভেক্টর এটা দেখাতে হবে ভেক্টর দুটি পরস্পর সমকোণে অবস্থিত। তো পরস্পর সমকোণে অবস্থিত হলে কি করতে হবে, আমরা সূত্রটা লিখি A ভেক্টর ডট B ভেক্টর ইকুয়াল AB cos 90 ডিগ্রি। সমকোণ অবস্থিত এজন্য আমি 90 লিখলাম। তো cos 90 ডিগ্রি মান কত 0, তো AB cos 90 মানে cos AB ইনটু 0 কত পাচ্ছি A ভেক্টর ডট B ভেক্টরের মান 0। তাহলে এক কথায় A ভেক্টর ডট B ভেক্টর এই কাজটা কমপ্লিট করে অ্যানসারটা যদি 0 আসে তাহলে আমরা বলে দিতে পারবো যে পরস্পর ভেক্টর দুটি সমকোণে অবস্থিত। তো প্রথমত A ভেক্টর ডট B ভেক্টর গুণ করে দিই। তো এটা গুণ করে দাও, একদম খুবই সহজ বিষয়। 2 আর 3 গুণ করে দাও 6 প্লাস মাইনাস এ মাইনাস 4 আর 5 চাপা চাপ করি প্লাস প্লাস এ প্লাস 7 দুগুণে 14। তো 14 6 20 মাইনাস 20 কত পাচ্ছি 0। যেহেতু A ভেক্টর ডট B ভেক্টরের মান পাইলাম 0 অতএব আমরা সুন্দরভাবে বলতে পারি অতএব এটি সমকোণ অবস্থা, অতএব ভেক্টর দুটি সমকোণে অবস্থিত। ভেক্টর দুটি বা ভেক্টর দ্বয় সমকোণে অবস্থিত। তো আমাদের পরের প্রশ্ন হলো A একটা ভেক্টর, বলছে একক ভেক্টরের মান বের করো। তো একক ভেক্টর বলতে আমরা কি বুঝি? একক ভেক্টর বলতে বোঝায় যে ওই যে একটু আগে দেখেছিলাম একক ভেক্টর কোনগুলো I J K, এগুলো হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একক ভেক্টর। কিন্তু এখানে উল্লেখ করে একটা ভেক্টর রাশি দেওয়া আছে আর এই ভেক্টরের একক ভেক্টর বের করতে বলছে, এই ভেক্টরের একক ভেক্টর। তো একক ভেক্টরের সিস্টেম হলো কোন ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। কোন ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে, কোন ভেক্টরকে সেই ভেক্টরের মান। তাহলে একক ভেক্টর ইকুয়াল কি করব, কোন ভেক্টরকে সেই ভেক্টরের মান, কোন ভেক্টরকে সেই ভেক্টরের মান, সেই ভেক্টর এর মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে, একক ভেক্টর। তো একক ভেক্টর আমি এটাকে এই দ্বারা প্রকাশ করলাম, সাপোজ একক ভেক্টর এই দ্বারা প্রকাশ করলাম। তো সমান সমান, তো কোন ভেক্টর, আমি কোন ভেক্টর নিয়ে কাজ করছি, এটা নিয়ে কাজ করতেছি, তো ডাইরেক্ট এই ভেক্টরটা বসাই দাও। তো মাইনাস I প্লাস 4j প্লাস 3k। তো কোন ভেক্টর আমি বসালাম ডিভাইড বাই ভেক্টরের মান। ভেক্টরের মান বলতে কি বোঝায়, একটু আগে দেখাইছিলাম যে ভেক্টরের মান বলতে বোঝায় রুট ওভার x এর উপর স্কয়ার, y এর উপর স্কয়ার, z এর উপর স্কয়ার। তো রুট ওভার দিলাম, তো এই ভেক্টরের মান মানে I এর সহগ কত 1 এর উপর স্কয়ার প্লাস 4 এর উপর স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার। তো মাইনাস I প্লাস 4j প্লাস 3k ডিভাইড বাই, এখানে কত পাচ্ছি j k এর উপর স্কয়ার হলো না কেন, কোথায় ওই যে ওখানে 4j ওটার উপর ফুলটার উপর স্কয়ার হলো না কেন। হ্যাঁ 4 এর উপর স্কয়ার দিয়েছি তো, j কই গেল। ও সূত্রটা কি লিখেছিলাম, সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল যে a ভেক্টরের সিস্টেম হলো a x এর উপর স্কয়ার প্লাস a y এর উপর হোল স্কয়ার প্লাস a z এর উপর হোল স্কয়ার। ওকে, I এর উপর স্কয়ার, z এর উপর স্কয়ার, k স্কয়ার স্কয়ার নয়, কি a x এর উপর স্কয়ার মানে I এর সহগের উপর স্কয়ার, z এর সহগের উপর স্কয়ার, k এর সহগের উপর স্কয়ার। এখানে I এর সহগ কত -1 এর উপর স্কয়ার, z এর সহগ কত 4 এর উপর স্কয়ার, k এর সহগ কত 3 এর উপর স্কয়ার। তো এখানে কত পাচ্ছি দেখো, রুট ওভার 9 16 16 25 26, রুট ওভার 26 পেলাম। তো আমি এটাকে সুন্দরভাবে লিখতে পারি -I বাই রুট ওভার 26
মাইনাস আই বাই রুট ওভার 26 প্লাস 4 বাই রুট ওভার 26 4 বাই রুট ওভার 26, যেটা তুমি এখানেও লিখতে পারো এখানেও লিখতে পারো, কোনো ব্যাপার না। 3 বাই রুট ওভার 26 কে। তো একক ভেক্টর এটাই আমাদের অ্যান্সার। খুবই সিম্পল বিষয়। যদি আমাদের প্রশ্নে বলে একক ভেক্টর বের করো, তাহলে কোন ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দেব, তাহলে আমাদের একক ভেক্টরটা পাওয়া যাবে। আচ্ছা, আমরা তারপরে ম্যাথটা করি। ম্যাথটা করার আগে আমরা একটা জিনিস দেখি, যে আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল কি লিখেছিলাম, এ বি cos θ। এখন কথা হচ্ছে আমাকে যদি বলা হয় এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ বের করো, এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ অথবা বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ, যদি এই কথাটা বলে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এর উপর বি এর যদি লম্ব বিক্ষেপ বলে, যদি বি এর লম্ব বিক্ষেপ এই কথাটা বলে, তাহলে বি cos θ কে রাখো। বি এর লম্ব বিক্ষেপ যদি বলে, তাহলে বি cos θ রাখো। তাহলে বি cos θ যদি এখানে এই পজিশনে রেখে দাও, বি cos θ যদি রেখে দাও, তাহলে এটা কি পার হয়ে যাবে না? পার আসলে কি হয়ে যাবে, এ ভেক্টর ডট বি ভেক্টর ভাগ এ, এরকম হচ্ছে না? এখন যদি বলে বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ, এখানে কি বলছে, এ এর লম্ব বিক্ষেপ। এ এর লম্ব বিক্ষেপ বলতে বোঝাচ্ছে এ আর cos θ কে রাখো, এ cos θ কে রাখো, এ আর cos θ কে রাখো। তাহলে বাকি থাকলো কি বি, বিটাকে পার করে দাও। বিটাকে পার করলে কি হচ্ছে, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি। খুবই সিম্পল বিষয়। শুধুমাত্র প্রশ্ন আমাদের বলতে হবে যে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ বের করো, তখন আমরা ডাইরেক্ট এটা করব, আর বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ বললে এটা করব। মনে রাখা সহজ বিষয়, যেটা বলবে সেটা রেখে দেব। এর বি এর লম্ব বিক্ষেপ বলে বি cos θ রেখে দেব, এ এর লম্ব বিক্ষেপ বলে এ cos θ রেখে দেব। এবার আমরা অঙ্কটা আসি। চালু আছে, চালু আছে, বুঝলেন? চালু আছে। 3 মাইনাস জে প্লাস 3 কে i মাইনাস 4j প্লাস 2k। প্রশ্নে বলেছে a বরাবর b এর লম্ব বিক্ষেপ বের করো। কি বলেছে, a বরাবর b এর লম্ব অভিক্ষেপ। তো এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ বের করো। সেম একদম আগের মতোই এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ বলেছে, বি এর বলেছে, তার মানে বি cos θ কে রাখো। বি এর লম্ব বিক্ষেপ বলেছে, বি cos θ কে রাখো। তো বি cos θ থাকবে কি, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ। আচ্ছা, মনে আছে কি, এ ভেক্টর ডট বি ভেক্টর ডাইরেক্ট ax bx ay by az by bz সূত্রটা অ্যাপ্লাই করা যায় না? সূত্রটা অ্যাপ্লাই করে দাও। এ ভেক্টর ডট বি ভেক্টর এটা আর এটা গুণ করে দাও, তাহলে এটার সাথে এটা গুণ, এইটার সাথে ডাইরেক্ট এটা গুণ। তাহলে i এর সহগ কত 3, এখানে i এর সহগ কত 1, 3 আর 1 গুণ করলে 3 মাইনাস মাইনাস এ প্লাস, এখানে 1 আছে আর এখানে কি আছে 4, তাহলে প্লাস প্লাস এ প্লাস 3 আর 2 এর 3 গুণে 6 ডিভাইড বাই এ বলতে বোঝাচ্ছে কি, শুধুমাত্র এ বলতে বোঝাচ্ছি এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান। বি শুধুমাত্র বি বলতে বোঝায় বি ভেক্টরের মান। তো ভেক্টরের মান বের করার সিস্টেম রুট ওভার x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। তার মানে এ কোনটা, এটা, তাহলে 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস
3 এর উপর স্কয়ার। এখন কথা হচ্ছে যে যে এর উপর মাইনাস আছে, এখানে মাইনাস দিলাম না কেন? কারণটা হলো মাইনাসের উপর স্কয়ার দিলে সেটা প্লাসই হয়ে যাবে, এজন্য মাইনাস দিলাম না। তো উপরে কত হচ্ছে 10 3 13 ডিভাইড বাই 19। তাহলে b cos θ অর্থাৎ a বরাবর b এর লম্ব বিক্ষেপ হলো 13/19। খুবই সিম্পল, জাস্ট সূত্র এই সিস্টেমটা মনে রাখতে হবে তোমাকে। এটা যদি মনে রাখতে পারো তাহলে মনে করো a বরাবর b এর লম্ব বিক্ষেপ বা b বরাবর a এর লম্ব বিক্ষেপ খুব সহজভাবে বের করা যাবে। তো এখন আজকে আমরা করলাম শুধুমাত্র এই দ্বিতীয় অধ্যায়ে ভেক্টর আর ভেক্টর ক্রস গুণন আর ডট গুণন। আগামী ভিডিওতে আমরা করব সামান্তরিকের সূত্র, সামান্তরিক সূত্রের প্রমাণ, সামান্তরিক সূত্র দিয়ে কিভাবে অঙ্কগুলো করা যায় সেগুলো। তো ধন্যবাদ সবাইকে।